Youth Adda, Rocky Adda, Gore Mathe Adda, Coffee House Adda, Youth Adda, Pure Adda, Kola Mela Adda, Mon Bhalo Kora Adda. Youth Adda, Youth Adda, Youth Adda. লেখাপড়া খেলাধুলা সবকিছুতে থাকি আমরা সব কুল আর শ্যামকেও রাখি পঞ্চকবি মনে রেখে বাংলা ব্যঙ্গ শুনি বাড়িয়ে দিলে হাত আমরা বন্ধু হতে জানি Youth Adda, Youth Adda, Youth Adda. নমস্কার দর্শক বন্ধুরা, ইউথ আড্ডার ষষ্ঠ পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজ প্রথমেই থাকছে গানে গল্পে বৈঠকি। শুনে সাঁঝ বেলার সে গান মন বায়ান। এরপর থাকছে দুই তরুণ উদ্যোক্তা অয়ন ও অরিজিতের সাফল্যের কাহিনী নিয়ে লক্ষ্যভেদ। এবার আমি চাইছি যে লোকজনকে একটু হাই করে দাও। সব শেষে থাকছে সিনেমা নিয়ে জমিয়ে আড্ডা শয়ে সিনেমা। মৃণাল সেন এখানে যে হুবহু লাইন ফলো করেছেন তা কিন্তু নয়, বরং ভালো অ্যাডাপ্টেশনের লক্ষণ সেটা নয় যে আমি যা লেখা আছে তাই ছবি করে দিলাম। তাহলে চলো আমরা চলে যাই সায়ন্তনী ও দিৎসার সঙ্গে বৈঠকি আড্ডায়। নমস্কার, ইউথ আড্ডা বৈঠকিতে সমস্ত বন্ধুকে স্বাগত জানাই। এই ইউথ আড্ডার নামটা শুনেই বুঝতে পারছো এই অনুষ্ঠানটা একেবারে তোমাদের নিয়ে, মানে আমাদের যারা তরুণ বন্ধু রয়েছে তরুণদের নিয়ে অনুষ্ঠান, তরুণদের জন্য অনুষ্ঠান। কিন্তু তোমাদেরকে বলবো বাড়িতে আর যারা যারা রয়েছেন, অর্থাৎ তারা তোমাদের থেকে বড় হতে পারেন, ছোট হতে পারেন, তাদের সকলকে নিয়ে এই মুহূর্তে চলে এসো টেলিভিশনের পর্দার সামনে। আসলে আজকে আমরা রয়েছে একটা দারুণ নির্ভেজাল আড্ডার মুডে। বৈঠকি নামটা শুনলে বুঝতে পারছো তো, একটা বেশ আড্ডা আড্ডা একটা গল্প গল্প গন্ধ রয়েছে। আর তার সঙ্গে কি আছে বলো তো, গান আছে, কবিতা আছে তোমাদের জন্য। বাঙালির আড্ডাতে খাওয়া দাওয়াটাও থাকবে, তবে সেটা এই আড্ডা সেশনটার পরে। আচ্ছা, আমাদের সঙ্গে এখানে স্টুডিওতে যে বন্ধুরা রয়েছে, চলো আগে তাদের সঙ্গে একটু আলাপ করে নি। ওইদিকে রয়েছে সায়ন্তনী ঘোষ, আর আমার একদম পাশে রয়েছে দিৎসা। তোমাদের সঙ্গে ওদের তো আলাপ করিয়ে দিতেই হবে, ওরা কি করে না করে, ওদের পছন্দ অপছন্দ সবকিছু নিয়ে আমরা কথা বলবো। শুরুটা করব সায়ন্তনীর একটা গান দিয়ে। সায়ন্তনী, একটা গান দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করি। একদম চল, আমি একটু স্কেলটা। হ্যাঁ শিওর। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখার, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, হঠাৎ খেয়ালি দিনে কাছে এসে পথ চিনে, সুযোগ পাবে না দিয়ে যেতে আর অভিনয় উপহার, না আসার কোনো কারণ সাজাতে হবে না তোমায়, ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। দেখ, হৈমন্তী শুক্লার গাওয়া একটা গান
দিয়ে তুই আজকে অনুষ্ঠানটা শুরু করলি। দেখ আমরা তো একদম এখনকার জেনারেশন বলতে যা বোঝায় তাই, কিন্তু আগেকার গান শুনতেও আমরা ভালোবাসি বল। একদম একদম আগেকার গান মানে মানে সেই গান ছাড়া, আমি তো আমার তরুণ বন্ধুদের বলবো যে সেই গান ছাড়া কিন্তু সত্যি উপায় নেই আমাদের, আমাদের পুরনোকে আঁকড়ে ধরতে হবে। একদম ভিত্তিটা এখানে রয়েছে, তাই না? আচ্ছা একটা কবিতা দিয়ে শুরু করি তোর, তারপরে আমরা তোদের সঙ্গে আগে গানে কবিতায় আগে আলাপটা সেরে নিই। বল। পুরনো যখন বললে, সবচেয়ে মানে সর্বকালের সর্বযুগের কবিগুরু রবীন্দ্রনাথের, তাহলে শুরু করি। একদম। রঙ্গ। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাবি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার অধিক সাদা তোমার স্পষ্ট ভাষায় দাবড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার তিতো দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। উঠছে তিতো, পলতা তিতো, তিতো নিমের শুক্ত, তাহার অধিক তিতো যাহা বিনি ভাষায় উক্ত। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার কঠিন দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা, তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাবো তোমার সঙ্গ। মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না, তাহার অধিক মিথ্যে তোমার না কিশোরের কান্না। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ। আহা হা, দারুন দারুন দারুন। আচ্ছা তোর একটু জানতে চাইবো যে পড়াশোনাটা যে করলি তুই ইংলিশ অনার্স নিয়ে, তার সঙ্গে সঙ্গে গানটা কবে থেকে শুরু করলি? গান শুরু আমার একদম আমার ক্লাস 1 থেকে। হ্যাঁ, আমার মা শুরু, মানে মায়ের হাত দিয়ে আমার শুরু হয় শেখা, গান শেখা। তো কখনোই আমার বাড়ির পরিবেশ বা সব অনুযায়ী আমাকে মানে দুটোকেই কখনো মনে হয়নি এটা জার করছে বা কিছু, দুটো একসাথে চলে এসেছে, দুটোকে আলাদা করতে হয়নি, কখনো আলাদা করতে হয়নি। মানে আমি যে পড়াশোনা যখন করি আমি গান করছি, মানে ক্ল্যাশ করেনি কখনো। গানটা তারপরে শুরুটা হলো, তারপরে মার কাছে শেখা আমার শুরু হয় প্রথম হাতে খড়ি মায়েরই। আমার যেহেতু আমাদের প্রত্যেক বাঙালি পরিবারে একটা যে আমাদের বাড়িতে একটা করে হারমোনিয়াম থাকবে, সকলকে সব শেখানো হবে। তো আমার মা গান শেখে, সেই হারমোনিয়াম দিয়ে আমার হাতে খড়ি হয়। তো প্রথম আমার গুরু, আমি যার কাছে শিখি, তিনি গৌতম বর্ধন, তার কাছে আমার শেখা শুরু হয়। তো তারপরে এরকম ভাবে চলে। তারপরে আমি ক্লাসিক্যাল শিখি জয়ন্ত সরকারের কাছে। আচ্ছা। এবং সেই সময় থেকে ললিতকলায় আমার বেশ কিছু সময় শেখা। আমি ছোটই তখন, তখন আমার তারপর আমি টুনাই দেবাশিস গাঙ্গুলির কাছে শেখা শুরু করি। তো এখন তো বোধহয় 10 বছর টানা আমি স্যারের কাছে শিখছি। আসবো আবার তোর কথায় আসবো। এবার তোর কাছে আসবো। ও যেমন বললো না বাঙালির ঘরে ঘরে হারমোনিয়ামটা থাকে, সেরকম একটা কবিতা লেখার খাতাও কিন্তু থাকে। একদম ছোট থেকে ওরকম লিখেছিস কখনো কবিতা? নিজস্ব হয়তো সেরকম বাংলায় কবিতা লিখতে পারিনি, তবে গল্প একটু টুকিটাকি। হ্যাঁ, মানে এটা না বোধহয় আমাদের একটা মানে টেন্ডেন্সি থাকে ছোট থেকে একটা কিছু মানে বেশ লিখে ফেলবো আর কি। আর একটা মানে কবিতা পড়তে পড়িস তো নিশ্চয়ই কবিতা, মানে কবিতা গল্প পারফর্ম করার জন্য তা তো নয়, মানে কবিতা পড়তে ভালো লাগে ভীষণ ভাবে। তো সেই যে কবিতা গল্প কাদের লেখা ভালো লাগে? আধুনিক বলতে গেলে আমার সবচেয়ে প্রিয় জয় গোস্বামী। আচ্ছা, একদম। আর পুরনো তো রবীন্দ্রনাথ ছাড়া বেরোনো যায় না। সে তো রবীন্দ্রনাথকে নিয়েই তো আমরা চলছি। আচ্ছা সায়ন্তনী, এই যে ধর তুই হৈমন্তী শুক্লার গান দিয়ে শুরু করলি, তারপরে একদম এখনকার গান তুই গাস। আমি জানি মানে তোর বেসিক গানও আমি শুনেছি যে তোর একদম যেটা নিজস্ব গান আর কি। আর কাদের গান শুনতে ভালো লাগে তোর? গান শুনতে শুভমিতা ব্যানার্জি, শুভমিতার গান শুনতে খুব ভীষণ অন্ধ ভক্ত। একটু দু এক লাইন শোনা। আচ্ছা, আমি একটা শোনাই অল্প করে। তোমারও খুব পছন্দের গান হবে, আমার পার্সোনাল খুব পছন্দের। আচ্ছা। শুনে সাঁঝ বেলার সে গান, মন বায় একাও জান। শুনে সাঁঝ বেলার সে গান, মন বায় একাও জান। সরে সরে যায় তটভূমি,
সে গান মন বায় একা জান। আহা, বড় ভালো গাই। এটা আমার বড় পছন্দের গান। ওই যে একটা সময় ভাব, ওই একটা সময়টা হ্যাঁ, মানে শুভমিতা দি, মানে ধর তখন কিন্তু আস্তে আস্তে সেই স্বর্ণযুগটা তখন পুরনো হয়ে গেছে, তখন একটা অ্যারেঞ্জমেন্টে নতুন কিছু আসছে, অথচ এই গানগুলো কি মানে একটা অন্য মাত্রা। আচ্ছা দিচ্ছা, আরেকটা এবার তুই তো বললি তোর মানে জয় গোস্বামীর কবিতা, জয় গোস্বামীর কোনো কবিতা শুনবো একটু? নিশ্চয়ই, চল শোনা। জল হাওয়ার লেখা। স্নেহ সবুজ দিন, তোমার কাছে ঋণ, বৃষ্টি ভেজা ভোর, মুখ দেখেছি তোর, মুখের পাশে আলো, ওমে তুই ভালো, আলোর পাশে আকাশ, আমার দিকে তাকা, তাকাই যদি চোখ, একটি দিঘি হোক, যে দিঘি জ্যোৎস্নায় হরিণ হয়ে যায়, হরিণদের কথা জানুক নীরবতা, নীরব কোথায় থাকে, জলের বাঁকে বাঁকে, জলের দোষ না তো, হাওয়ায় হাত পাতো, হাওয়ার খেলা সে কি, মাটির থেকে দেখি, মাটিরই গুণ হবে, কাছে আসুক তবে, কাছে কোথায় দূর, নদী সমুদ্র, সমুদ্র তো নোনা, ছুঁয়েও দেখব না, ছুতে পারিস নদী, শুকিয়ে যায় যদি, শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া, পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম, গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা ছিকোয় বালুকণা, সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে, বেশ ডুবিয়ে দিক, ভেসে উঠবো ঠিক, ভেসে কোথায় যাব, নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান, আর বলবো শোনো এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে, কত সহজ হবে, ভালোবাসবে তবে, বলো ভালোবাসবে কবে? বাহ, গান কার কাছে শিখেছিস? গান আমি নানা সময় নানা শিল্পীর কাছে শিখেছি, তবে আমার সবচেয়ে প্রথম যিনি গুরু, যার কাছে আমার হাতে খড়ি, তিনি হলেন শ্রীমতী রুনু দত্ত। আচ্ছা, আমিও অমৃতা, আর ও তার মানে ওকে যেমন বলছিল তুমি ললিত কলে শিখেছে, মানে ও অমৃতায় শিখেছে আর কি। সেখানেও এক সময় আমার কয়েক বছর গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন গানটা একটু অল্প করা হয়, কবিতা একটু বেশি, শব্দ ভালোবাসি, তাই কবিতা কার কাছে তাহলে আবৃত্তিটা শিখলি কার কাছে? আবৃত্তি আমি শুরু থেকেই শ্রীমতী মধুমিতা বসু। আচ্ছা, মধুমিতা বসু কিন্তু আমাদের দূরদর্শনে প্রচুর কাজ করেছেন, এখনো করছেন। আচ্ছা শান্তনী, তুই তো নিজে গান তৈরি করছিস, নিজে গাইছিস, তাই তো? এখন দেখবি চারদিকে একটা খুব গেল রব হয় যে এখন গান তৈরি হয় না, এখন যারা রয়েছে তারা সব মানে ভীষণভাবে ওই ওয়েস্টার্ন গুলোকে নিয়েই আমরা চর্চা করি, কিন্তু নতুন ভালো গান তৈরি হয় না। তুই এইটাকে কি মানবি নাকি মানবি না? মানে এটা মানবো তারা বলছে এই জন্যই, কারণ ভালো গান নিশ্চয়ই তৈরি হচ্ছে, যারা ভালো সৃষ্টি করার তারা তো তৈরি করছে, শুধু পৌঁছানো যাচ্ছে না, যে সৃষ্টিগুলো সেগুলো পৌঁছানো যাচ্ছে না। প্রথম কথা, একটা সোশ্যাল মিডিয়া, সব ইউটিউবের যুগে সব ঠিক আছে ব্যাপার, কিন্তু ভালো সৃষ্টি একদমই আপনারা এরকম কেউ ভাববেন না যে ভালো সৃষ্টি হচ্ছে না, নিঃসন্দেহে হচ্ছে, শুধু হয়তো আপনাদের কাছে কোনো ক্রমে সেটা এত ভিড় গানের যে হয়তো পৌঁছাতে পারছে না। হয়তো বুঝতে পেরেছি, মানে আমাদের এই ধৈর্যটাও খুব দরকার, যেটা হয়তো আমাদের জেনারেশনে, মানে ওই যে বললাম না আগে যেহেতু হাতের কাছে জিনিস ছিল কম, আমাদের ওটা শোনার আগ্রহ ছিল বেশি, তাই না? একটা নতুন গান, তোর গান কিছু শোনা না? আমার একটা নতুন গান, তাহলে এই গানটা টুনাই দেবাশিস গাঙ্গুলি মানে স্যারের সুর, আমি আর অভিজিৎ টুনাইদা তো ভীষণ গুণী একজন কম্পোজার, লেখেনও খুব ভালো, ভীষণ ভালো লেখেন। মানে এই গানটা বয়স হচ্ছে অনেক, এই গানটার 25 বছর বয়স হবে স্যার যখন তৈরি করেছিল, তো তারপরে এটা এখন 25 বছরটা অনেক বলিস না, 25 বছর মানে আমাদের মতোই তরুণ। না না, আচ্ছা মানে ওই বলছি আমি আর কি, ওই বলছি, কিন্তু গানটার ছিল অনেক বয়স, তো আমি যখন পেয়েছি গানটা, তো খুব পছন্দের গান, আমি অল্প একটু শোনাচ্ছি।
গহীন রাত রাখলো মাথায় নরম হাত, পাতা ঝরা গহীন রাত রাখলো মাথায় নরম হাত, জড়ালো ঢেউ পায়ে পায়ে কোন সে মমতায়, বলছে নদী জলকে যাবি আয়, মেঘলা রাতে ও মেঘ উথাল পাথাল মন নিয়ে, একলা কেন নদীর কিনারায়, কাজলামে জলকে যাবি আয়। বড় ভালো রে, বড় ভালো। মেঘলা রাতে গানটার নাম। তো এই গানটা খুব সদ্য রিলিজ হয়েছে গানটা। আচ্ছা, মানে যখন আমরা এখানে এসেইছি, নিজেদের গান গাইছি এবং আমরা চাইছি আমাদের বন্ধুরাও শুনুন, তো মেঘলা রাতে সায়ন্তনী ঘোষ এইটা দিয়ে সার্চ করলে আমরা এই গানটা পুরোটা বারবার করে শুনতে পারবো, তাই না? শুনতে পাবেন। মেঘলা রাতে একলব্যের ইউটিউব চ্যানেলে রয়েছে গানটা। আমি কারণ অনেক পরিশ্রম হয়েছে গানটা বানাতে, আর আমি আশা করি যে তুমি বলছিলে না যে পৌঁছানো, যে ভালো গান কি হচ্ছে না, আমি আমার নিজের গান বলে বলছি না, আমি শুধু গানটা যদি একটা সত্তা হয়, শুধু ওটা বলছি, ওটা খুব বড় দামি গানটা। আসলে কি বলতো, ফাইন আর্টস জিনিসটাই এমন, সেটা আবৃত্তি বল, গান বল, আঁকা বল, যে কোনোটা, সেটা যদি দর্শক বা শ্রোতার কাছে না পৌঁছয়, নিজের ভালো লাগার জন্য তো নিশ্চয়ই, কিন্তু আমরা গান তো তাদের জন্যই বানাই না, বল। আচ্ছা, এবার কি শোনাবি? একটা কিছু শোনা তো ছোট করে। আচ্ছা, একটা মজার কবিতা তাহলে বলি। হ্যাঁ, একদম মজার মধ্যেই তো আমরা রয়েছি, বল। একদম। শঙ্খ ঘোষের মিথ্যে কথা। শেষে মিথ্যে কথা বলবি? তোমায় অত বলবো না, কিন্তু কবিতাটা বলবো। লোকে আমায় ভালোই বলে, দিব্যি চলন সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটশিলাতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে, এক এক রকম নাচে। ও মা, দেখো নৃত্যনাট্য, যেই বলেছি আমি, মা বকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো? আমার সেজো মেশো আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর। কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো, এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব, কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব, আকাশ পারে আবারও চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে। আহা, বাহ বাহ। আচ্ছা দীক্ষা, দেখ, এই যে সত্যি তুই যখন কবিতাটা বলছিস না, ভীষণ নিজের সঙ্গে মিল পাচ্ছি। জানিস, আমাদের ছোটবেলাতে তখন সিমেন্টের, এখন তো প্লাস্টার, ছোটবেলাকার কথা, সিমেন্টের দেয়ালে না দেখবি তখন ধর একটা জায়গা খসে গেছে, তারপরে সে পলিস্টার মারা হতো, তখন না একটা অন্যরকম শেপ তৈরি হতো। মেঘের তো আছেই। কখন ওরকম করেছিস যে ওরকম দেওয়ালে একটা ওরকম একটা পড়ে আছে, তাতে আমরা শেপ বের করছি, দেখো এটা যেন কেউ দিয়েছি, আবার বকাটাও খেয়েছি আমি। আচ্ছা আচ্ছা দীক্ষা, তোর কি মনে হয় এখনকার আমাদের জেনারেশনে আমাদের কি মানে কল্পনা শক্তি কম? না না, তা কেন হবে? এত ভালো গান, এত ভালো কবিতা কখনো হতে পারে কম? একদম। তোর কোন ধরনের কবিতাটা বেশি ভালো লাগে পড়তে, বলতে? যে কবিতাটা আমি নিজের আপন করে নিতে পারি, সেই কবিতাটা যেটার মানে সবচেয়ে বেশি বুঝতে পারি নিজে, সেটা সবচেয়ে বেশি ভালো লাগে বলতে। আমাদের তো অনুষ্ঠানটা মানে চলতে চলতে কথায়, গানে, আড্ডায়, কবিতায় কখন একদম শেষ দিকে চলে এসেছি আমরা বুঝতেই পারিনি। শেষ হয়ে গেল রয়েছে। হ্যাঁ, আমাদের বন্ধুরা যারা বসে রয়েছে তোদের কাছ থেকে ওদের জন্য একটু একটু করে কথা আমরা শুনবো। সায়ন্তনী, সকলকে শুধু এটুকুই বলবো,
যে পুরনো গান বা পুরনো যে যাই কিছু হোক তাকে আঁকড়ে ধরো, তাহলেই নতুনকে অনেক বেশি আপন করতে পারবে। তো এইটুকুই আর কি, নিজের ওপর বিশ্বাস রাখো, এনিথিং পসিবল। আচ্ছা বেশ, আমরা কিন্তু একটা গান দিয়ে শেষ করব। হ্যাঁ, আচ্ছা। দীপশা একটু কিছু বার্তা দিয়ে দে। আমি আর কি বলি, ভালো থাকবেন, ভালো রাখবেন, গানে কবিতায় থাকবেন। বেশ, শান্তনী একটু ছোট্ট গান কিছু ছোট একটা গান দিয়ে। আচ্ছা, আমি তাহলে আশাজির একটা। ওর গানের পরে বোধহয় আর আমার কথা শুনতে কারো ভালো লাগবে না, আমি তাই আগেই বলে দিচ্ছি। আমরা ইউথ আড্ডা বৈঠকিতে এতক্ষণ ছিলাম, আমাদের সঙ্গে আমাদের বন্ধু রয়েছে শান্তনী ঘোষ এবং দীপশা সান্যাল। ওদের সঙ্গে আজকে আমাদের আড্ডাটা নিশ্চয়ই জমে উঠেছে, সকলের নিশ্চয়ই ভালো লেগেছে। শান্তনীর গানে গানে আজকে বৈঠকি থেকে বিদায় নেব। নমস্কার। বল। আমি আশাজির একটা গান। কথা দিয়ে এলে না, কথা দিয়ে এলে না, কথা দিয়ে এলে না গো, তুমি কোথায় কোথায়, তুমি কোথায় কোথায়, কথা দিয়ে এলে না, ও ঠিকানা কি পেলে না গো, ঠিকানা কি পেলে না, বলো না বলো না, কথা দিয়ে এলে না। সময় হয়েছে অয়ন ও অরিজিতের কর্মকাণ্ডের কাহিনী তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। কথায় বলে একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর, কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু শিক্ষকও রয়েছেন যারা শিক্ষাদানের পাশাপাশি এগিয়ে আসেন ছাত্রদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে। তাঁদেরই একজন তরুণ উদ্যোক্তা অয়ন দে। কৈশোর থেকেই যার আগ্রহ রোবটিক্স বিষয়ে। নানাবিধ প্রতিকূলতা সত্ত্বেও মানসিক স্থৈর্য এবং ভবিষ্যতের স্বপ্নকে হারিয়ে যেতে দেননি তিনি। 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষণারত অয়ন নিজের বাড়িতেই তৈরি করে ফেলেন একটি গবেষণাগার। পাশে পেয়ে যান তার ছাত্র অরিজিৎকে। গুরু শিষ্যর এই যুগলবন্দি পরবর্তী 2 বছরের মধ্যেই তৈরি করে ফেলে তাদের নিজস্ব সংস্থা। সেখানে কর্মী হিসাবে যোগ দেন অয়নের বেশ কিছু ছাত্র। আমি 2003 সালে মাধ্যমিক 5-এ উচ্চ মাধ্যমিক পাশ করি। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে একটু টিউশনের মানে ক্যাশ টাকার দরকার, বাবার থেকে তো হাত পাতা যায় না, তো আমরা টিউশন শুরু করি। সেই প্রসঙ্গে কম্পিউটার অ্যাপ আমি কি পড়া যেতে পারে, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ অনেক কঠিন, সো আমি ঠিক করেছিলাম যে সবথেকে সোজা, আমাকে একজন দাদা বলেছিলেন যে কম্পিউটার সবথেকে সোজা, মানে ম্যাথ আগে পড়েছিস পারিসনি লজ্জার ব্যাপার হবে, সো কম্পিউটার নতুন না পারলেও ব্যাপার না, সো কম্পিউটারটা দিয়ে শুরু করা যাক। সো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়া শুরু করি এবং উচ্চ মাধ্যমিকের পরে টিউশন হিসাবে কম্পিউটার সায়েন্সটাই পড়াই, তার প্র্যাকটিসটাও হয়ে যায়। সেই সূত্রে আমার অরিজিতের সাথে আলাপ। অরিজিৎ আমার কো-পার্টনার এখন কোম্পানির, এবার কো-ফাউন্ডারও। সো আমরা তখন ওই টিউশন করতে গিয়ে আমার মনে হয় যে সামহাও, মানে আমি অনেক বছর টিউশন করতে গিয়ে অরিজিৎকে যখন পাই তখন আমার মনে হচ্ছে যে না, টিউশনটা ঠিক আমার ফিউচার হতে পারে না, এতে ফিউচার দেখতে পাচ্ছি না, পড়াতে ভালো লাগে বলে পড়াচ্ছি। সো ইন দ্য মিন টাইম আমি আফটার গ্র্যাজুয়েশন মানে 2008-এ গ্র্যাজুয়েট হয়ে তখন আমি রাজাবাজার সায়েন্স কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির যে রাজাবাজার ক্যাম্পাসে মানে বিটেকের জন্য, পোস্ট গ্র্যাজুয়েট বিটেকের জন্য ভর্তি হই। সো ওখানে আমার গভর্নমেন্ট বলে পয়সাটা একটু বেঁচে যায়, সো টিউশনের কিছু টাকা আমার কাছে থেকে যায় যা আমি টিউশনে আর্ন করতাম। সো তখন আমি অরিজিৎকে বলি, বা ইন দ্য মিন টাইম অরিজিতের উচ্চ মাধ্যমিক শেষ হয়। অরিজিৎ এসে আমাকে একদিন বলে যে উচ্চ মাধ্যমিক তো শেষ, এবার কি করব। সো তখন আমার মনে হয়েছিল, মানে এটা হঠাৎই মনে হওয়া যে শুধুমাত্র কিছু একটা করতে হবে। সো পড়াশোনা তো অঙ্ক করলে তো মানে পিতার বয়স পুত্রের বয়স দেখা যাচ্ছে না, ব্যাপারটা ফিল করা যাচ্ছে না। সো ফিল করার মতো একটা রোবোটিক্স কিছু হতে পারে, কিন্তু নলেজটা অতটা আমার নেই।
সো অরিজিৎ তখন পুরো ফাঁকা, তো অরিজিতের কাছে টাইম আছে আর আমার কাছে টিউশনের টাকা আছে। সো আমি অরিজিৎকে বলি, তখনও ব্যবসা ব্যাপারটা মাথায় আসেনি যে বাঙালি ব্যবসা করবে, ওই ধারণা আমাদের কাছে নেই। শুধু মজার তাগিদে আমরা করি কি, আমরা মানে আমাদের কাছে যা যা টিফিন কারি, রোবটের বডি সেটা অ্যাভেলেবেল, তারপরে স্কেল অ্যাভেলেবেল, মানে যা যা অ্যাভেলেবেল আমরা সেই সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা একটা বেসিক রোবোটিক্সের কিছু একটা যদি করা যায়। সো কী নাম দেওয়া যায়, প্রথমেই এসে একটা সুন্দর নাম হতে হবে। সো আমরা ঠিক করি একটা নাম হবে স্পার্কলার্স। সো ওখানে লেখাও আছে স্পার্কলার্স ল্যাব। স্পার্কলার তারাবাতি, যে কোনো বাজি, মানে তারাবাতির কনসেপ্টটা এরকম ছিল যে রকেট হতে পারবে যদি তারাবাতি দিয়ে আগুনটা দেওয়া যায়। সো আমরা সেই স্পার্কটা জেনারেট করব। তো আমাদের মাথায় আসে যে একটা স্পাইডার রোবট আমরা বানাতে পারি। কেন মাথায় আসে, কারণ ইন্ডিয়াতে এখন যেরকম আমাদের বাচ্চাদেরকে রোবোটিক শেখানোর জন্য যেটা করা হয় যে নর্মাল একটা ছোট এলইডি লাইট জ্বালিয়ে দেখানো হলো বা একটা মোটর ঘুরিয়ে দেখানো হলো। এবার খুব স্বাভাবিকভাবে একটা ক্লাস 4-5 বাচ্চা বা ইভেন 8-9 বাচ্চাও কেন ইন্টারেস্ট পাবে একটা লাইট জ্বালানোতে, তো কিছু হাতিগোড়া নেই। তখন মনে হয় যে একটা এমন কিছু বানানো যেটা থেকে তারা ইন্টারেস্টও পাবে, তারা শিখতেও পারবে অ্যান্ড তারা ভবিষ্যতে কাজেও লাগবে। তো তখন আমরা ভাবি যে একটা যদি কিছু এরকম রোবোটিক্স টাইপ কিছু করা যায়, তো আমরা প্রথম ভাবি যে স্পাইডারটা আমরা করবো। তো স্পাইডারের একটা ডিজাইন আমরা বানালাম, বানিয়ে আমরা প্রথম স্পাইডারটাকে বানালাম। প্রথম প্রোটোটাইপটা একটু এদিক ওদিক হলো, তারপরে একটা ঠিকঠাক হলো। অ্যান্ড আমরা কি করলাম যে বানানো হয়ে গেছে, তো এবার আমরা কি করতে পারি, তখন তো বিভিন্ন স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে পিচ করা সম্ভব না, কারণ তখন আমিও কলেজে পড়ি আর তখন আমাদের কিছু প্ল্যানও নেই যে কি করব। তো আমরা খুব সিম্পল মিনিট যে ইউটিউবে আপলোড করে দেবো। তো আমরা একটা 1 ঘন্টার ভিডিও বানালাম যে এইভাবে বানাতে হয়, আর তারপর আমরা এর কোড, 3D ফাইল, সমস্ত কিছু, ছবি কি করে লাগাতে হবে সব আমরা লিখে ইউটিউবে আপলোড করে দিলাম। এবং সেখান থেকে প্রায় 1 বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এগুলো বানালো, তারা 3D প্রিন্ট করলো, কেউ করে প্রবলেম হলো, আমাদের কাছে মেল এলো প্রবলেম হচ্ছে, আমরা লিখলাম এইভাবে করুন হবে, এরকম করে 1 বছর হলো। অনেক জায়গা থেকে ছোটোখাটো অফারও এলো যে আমাদের কি আপনি এই কোটা দিতে পারবেন, বাট আমরা তখন করিনি, কারণ আমাদের বিজনেসে সেরকম ছিল না। তো তারপর 1 বছর পর যখন আমরা প্রথম কোম্পানি শুরু করি, তখন আমাদের কাছে একটা ইউএস এর কোম্পানি থেকে এরকম প্রপোজাল আসে যে আমরা এরকম একটা আমাদের বাচ্চাদেরকে আমরা রোবোটিক্স শেখাই, আমরা তোমাদের এই কিটটা দেখেছি, তোমাদের রোবটটা, তোমরা যদি অ্যাজ আ কিট আমাদেরকে দিতে পারো তাহলে আমরা ওটা দিয়ে বাচ্চাদেরকে শেখাতে পারি। সবার প্রথমে একটা টিফিন কারি দিয়ে, ওর রুটি খাবার যে টিফিন কারি সেটা একদিন বাড়ি থেকে মিসিং হয়, সেটা রোবট হিসাবে আমাদের কাছে আছে, সেটাও আমাদের এখনও আছে স্মৃতি হিসাবে। সেইটা দিয়ে প্রথমে পিছনে তার লাগিয়ে অরিজিৎ পিছনে দৌড়চ্ছে, রোবটও সামনে দৌড়াচ্ছে, এইভাবে আমরা একটা গাড়ি বানাই। কিন্তু এইভাবে তো খেলনা হতে পারে, রথ তো টানলে এগোয়। সো আমরা এরকম একটা প্রোডাক্ট চাই যেটা গাড়িটা অটোমেটিক চলবে। সো তারটা কেটে ব্লুটুথ কানেক্ট করো। সো করলাম, ব্লুটুথে গাড়ি চললো, এতেও ঠিক মজা পাচ্ছি না। তো আমরা তখন কি করলাম যে এটা কি ওভার দ্য ওয়ান কন্ট্রোল করা যায়, ব্লুটুথ নয়, ওভার দ্য ক্লাউড দিয়ে, তখন সেটা করলাম। তখন মার্কেটে অ্যালেক্সা আসেনি, আমি যখন এর কথা বলছি। সো আমার মনে হলো আমি ওকে বললে গান শোনাবে, ও বললো হয়তো শোনাবে, কারণ নলেজ কাউরই নেই। ইউটিউব ঘেটে প্রচুর যন্ত্রপাতি নষ্ট করে আমরা একটা স্কেলের মাথায় স্পিকার লাগিয়ে আমরা একটা ডিভাইস বানালাম যেটা অ্যালেক্সার মতো কাজ করে। ইউএসএ পাঠানোর পর আস্তে আস্তে আমরা দেখলাম ইন্ডিয়াতেও বিভিন্ন জায়গা থেকে আমরা ডাক পেলাম। মুম্বাইতে একটা মেকার মেলা বলে একটা অনুষ্ঠান হলো, যেখানে পুরো ইন্ডিয়ার ডিফারেন্ট জায়গা থেকে লোকজনকে ডাকা হয়, তাদের তৈরি করা জিনিসপত্র কোম্পানিকে দেখানো। সেখান থেকে আমরা ডাক পেলাম, আমরা গেলাম মুম্বাইতে, সেখানে প্রচুর স্কুল কলেজের বাচ্চারা ইন্টারেস্টেড হলো, তো সেখানেও আমরা এটা দেখালাম। তারপর আমাদের মনে হলো ইন্ডিয়াতেও আমরা করতে পারি, এবং তারপর ইন্ডিয়াতেও আমরা বিভিন্ন স্কুল কলেজ আমাদের থেকে এই কিটটা নেয়। তো এটাই আমাদের রোবোটিক্সের প্রথম প্রোডাক্ট, যেখান থেকে আমরা প্রথম কিছু আমরা বিক্রি করি এবং কিছু অর্থ আসে। আধুনিক স্টেম এডুকেশন সিস্টেম, যা ছাত্রছাত্রীদের উদ্ভাবনী ক্ষমতা ও জটিল সমস্যা সমাধানের বিশ্লেষণী দক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করে, সেখানে সাফল্যের সঙ্গে ব্যবহৃত হচ্ছে তাদের তৈরি স্পাইডার রোবট। হয় না যে বিদেশি বাচ্চা দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছে, ভীষণ আনন্দ হয় আর কি ওটা। সো ওটা আমাদের প্রথম অ্যাচিভমেন্ট। সো আমি এটা করে দেখাচ্ছি এটা কীভাবে হয়। এখানে একটা সুইচ রয়েছে, সো সুইচটা প্রথমে ওকে অন করতে হয়, এটা চার্জিং সকেট, ওকে খাবার দেওয়া হয় এটা দিয়ে। সো উঠে দাঁড়ালো। এবার আমাদের কাছে একটা অ্যাপ আছে, সেটা থেকে আমি ওর সাথে কমিউনিকেট করব। আপাতত ব্লুটুথ বেস দেখাচ্ছি আমরা। সো আমাদের অ্যাপে এটাতে হচ্ছে সামনেও হাঁটা শুরু করবে। এবার আমি চাইছি যে
ওকে বাদিক ডান দিক যদি ঘোরাতে চাই, এবার আমি চাইছি যে লোকজনকে একটু হাই করে দাও। এবার অরিজিৎ তখন একটু ইন্ট্রোভার্ট, খুব বাচ্চা ছেলে, কথা কম বলে। এবার আমি পড়াতাম বলে প্রচুর কথা বলতাম, অভ্যাসটাই হয়ে গেছিল ওটা। আমি বললাম আমি যদি বেচতে পারি তুই তাহলে বানাবি, ওই সাইডটা তুই দেখবি। অরিজিৎ বলল হ্যাঁ। বর্তমান যন্ত্র সভ্যতায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের মতো বিষয়গুলির গুরুত্ব অনুধাবন করে তারা তৈরি করছেন বিভিন্ন রোবট সহ অন্যান্য যন্ত্র, যা সাহায্য করছে নারী সুরক্ষা থেকে পরিবেশ রক্ষা। 24 সালের প্রথম দিকে আমরা প্রথম গভর্নমেন্টের থেকে একটা প্রজেক্ট পেলাম, যেটা হচ্ছে ক্লোথ ব্যাগ ভেন্ডিং মেশিন, যেটা এখন যেটা হচ্ছে যে প্লাস্টিকের ব্যবহার খুব বেশি হচ্ছে আমাদের শহরের দিকে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড অনেকদিনই ভাবছে যে কি করে কাপড়ের ব্যাগ ব্যবহার করা যায় এবং প্লাস্টিকের ব্যাগ বন্ধ করা যায়। কিন্তু প্লাস্টিকের ব্যাগ দিনের দিন বন্ধ করে দিলে তো হবে না, তার মানুষ শাকসবজি কিনে বাড়ি নিয়ে যাবে কি করে? তো সেই জন্য আগে একটা বিকল্প মানুষকে দিতে হবে। সেই চিন্তাধারা থেকেই যে একটা ভেন্ডিং মেশিন যেটা মার্কেটে লাগানো থাকবে এবং সেখানে একটা 10 টাকার কয়েন দিয়ে বা ইউপিআই দিয়ে পেমেন্ট করে আপনি একটা কাপড়ের ব্যাগ পাবেন এবং খুব ভালো কোয়ালিটির ব্যাগ। পার্ক, প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ। Spark is not just a robot, it is powered by a sophisticated large language model that enables it to understand, process, and respond to complex queries. সো এইভাবে এটা কাজ করে। জাস্ট আমরা আপাতত জাস্ট এই মেকানিজমগুলো ক্রিয়েট করেছি, এর ওভারঅল বডি অ্যান্ড কি করে চলবে সেগুলো আমরা আস্তে আস্তে ফিগার আউট করছি। অয়ন ও অরিজিতের লক্ষ্য আগামী দিনে উন্নততর গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্পোৎপাদন বৃদ্ধি করা এবং পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্পভিত্তিক অর্থনীতিকে সুদৃঢ় করা। তাহলে বন্ধুরা বুঝতেই পারলে জীবনে যদি কিছু অর্জন করতে হয় তাহলে স্বপ্ন দেখাটা কতটা জরুরি। সময় হয়েছে আমাদের পরবর্তী সেগমেন্টের। মৃণাল সেন এবং তার ছবি খান্ডারকে নিয়ে নির্ভেজাল সিনেমার আড্ডা, শয়ে সিনেমা। নমস্কার, ইউথ আড্ডার অন্যতম সেগমেন্ট শয়ে সিনেমার আরও একটি নতুন পর্বে চলে এসেছি। আমি শ্রবণা। আজকে সিনেমা নিয়ে জমজমাটি আড্ডায় থাকবো আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন রণদীপ নস্কর, এবং আবারও স্বাগত জানাই তোমায়। কেমন লাগছে এসে? আবারও মৃণাল সেনকে নিয়ে আমরা কথা বলবো আজকে। অত্যন্ত ভালো, এবং মৃণাল সেনকে নিয়ে যে এত দীর্ঘ কথা বলার সুযোগ পাচ্ছি, এত আন্তরিকভাবে কথা বলার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। খুবই ভালো লাগছে, খুবই ভালো। একেবারে তাই। আমরা এর আগে ইন্টারভিউ এবং খারিজ দুটো ভীষণভাবে উল্লেখযোগ্য ছবি নিয়ে আমরা কথা বলেছি। তো আজ আমরা কোন ছবি নিয়ে কথা বলবো? আজকে আমরা মৃণাল সেনের একটা হিন্দি ছবি নিয়ে কথা বলবো, খণ্ডহার, মানে যেটাকে বাংলায় খণ্ডহর বলতে পারি আমরা, ধ্বংসাবশেষ, দ্য রুইন্স অর্থ। সেই ছবিটা নিয়ে আমরা একটু কথা বলি। কিন্তু এত ছবি থাকতে এই ছবিটাকেই কেন বেছে নিলাম আমরা? হ্যাঁ, তার কারণ তুমি আগের পর্বে বেশ কয়েকটা প্রশ্ন করেছিলে, যেখানে মৃণাল সেন টেক্সট অ্যাডাপ্টেশন কিভাবে করছেন সেটা নিয়ে অনেকগুলো কথা হচ্ছিল। তো আমার মনে হয় যে অবশ্যই মানে খারিজও একটা অ্যাডাপ্টেশন, কিন্তু টেক্সট অ্যাডাপ্টেশন হিসেবে উনি যেভাবে তেলেনাপোতা আবিষ্কার থেকে খণ্ডহর ছবিটি তৈরি করেছেন, সেইটা আমার মনে হয় একটা উল্লেখযোগ্য আলোচনার বিষয় হতে পারে। মানে আমরা এই ছবিটাকে ধরে অনেকগুলো কথা বলতে পারি। আচ্ছা, মানে ওনার আরো অনেক সাহিত্যের অ্যাডাপ্টেশনে আমরা দেখেছি, এটা আলাদা কোথায়? আলাদা কোথায় একটা জায়গা হচ্ছে পার্সোনাল বায়াস, তেলেনাপোতা আবিষ্কার আমার খুব প্রিয় গল্প। আর দুই, যেহেতু 11-এর সিলেবাসে তেলেনাপোতা আবিষ্কার ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেক দিন ধরে ছিল, গল্পটা অনেকে পড়েছেন, তাই আমার মনে হয় একটা রিলেটেবিলিটি ফ্যাক্টর তৈরি হবে, একটা মনোগ্রাহী একটা বিষয় হবে, এবং গল্পটার আমেজটা অনেকে ধরতে পারবেন, নির্যাসটা যেহেতু অনেকে জানেন, তাই এটা নিয়ে কথা বললে অনেকে রিলেট করতে পারবেন। আমরা যতটা জানি যে ছবির প্রেক্ষাপট, সিনেমার প্রেক্ষাপটটা হচ্ছে বাংলার, এবং চরিত্রগুলো কিন্তু বাঙালি চরিত্র, যিনি তৈরি করছেন তিনি একজন বাঙালি ব্যক্তিত্ব। তাহলে ছবির ভাষাটা কেন হিন্দি? হ্যাঁ, এবং ছবির ভাষা এক হিন্দি, এবং যারা অভিনয় করছেন সেই নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি এবং অন্নু কাপুর, পঙ্কজ কাপুর, এদের প্রত্যেককেই আমরা যে ধরনের ছবিতে মূলত দেখছি সেই সময়, সেটাকে আমরা চিহ্নিত করছি ভারতের সমান্তরাল ধারা বলে। মানে মূল স্রোতে তো এক ধরনের ছবি তৈরি হচ্ছে,
এর বিপরীতে বা এর সমান্তরালে আরেক ধরনের ছবি তৈরি হচ্ছে, শ্যাম বেনেগাল, গোবিন্দ নিহালনি এনারা বানাচ্ছেন। তো মৃণাল সেনও সেই ভাবনা বা সেই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সদস্য। এবার তার ছবিতে নাসিরউদ্দিন শাহ, শাবানা আজমি, ওমপুরীর মতো, এই ছবিতে নেই কিন্তু তারা যখন ফিচার করছেন আমরা বুঝতে পারি তার একটা জাতীয় আবেদন তৈরি হচ্ছে বা তার একটা জাতীয় স্বীকৃতি তৈরি হচ্ছে। একদম এইটা হিন্দি ভাষার তো একটা জাতীয় আবেদন রয়েছে, সেটা তো আমরা অস্বীকার করতে পারবো না। একেবারে তাই। আচ্ছা, এই যে ছবিতে আমরা বারবার দেখছি যে কোথাও একটা স্মৃতি, কোথাও একটা না বলা প্রেম, ভালো লাগা, তার সঙ্গে কোথাও একটা এই বাস্তবতার ছোঁয়া এসেই ভালো লাগাটাকে সরিয়ে দিচ্ছে, এই যে আলো ছায়াটা তৈরি হচ্ছে এই ছবিতে, সেটা নিয়ে কি বলবে? হ্যাঁ, আলো ছায়ার বিষয়টা গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখবো যে মৃণাল সেন এখানে যে হুবহু লাইন ফলো করেছেন তা কিন্তু নয়, বরং ভালো অ্যাডাপ্টেশনের লক্ষণ সেটা নয় যে আমি যা লেখা আছে তাই ছবি করে দিলাম। কারণ ধরো মানে লেখা পড়তে পড়তে তো আমাদের সকলের মাথাতেই কিছু ভিজুয়াল তৈরি হয়, সেটাকে আর আলাদা করে দেখানোর কি দরকার। কিন্তু মৃণাল সেন এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ ডেভিয়েশন করেন বা বিচ্যুতি করেন টেক্সট থেকে। গল্পে যে প্রোটাগনিস্ট বা যে কেন্দ্রীয় চরিত্র, তার কোনো পেশার উল্লেখ সেভাবে পাওয়া যায় না। মানে সে কি কাজ করে, কি করে তার দিন গুজরান হয়, সেটা প্রেমেন্দ্র মিত্র গল্পে তেলেনাপোতা আবিষ্কারে অতটা লেখেননি। কিন্তু এখানে মৃণাল সেন দেখান যে এই লোকটা একটা ফটোগ্রাফার, এবং তেলেনাপোতা আবিষ্কার গল্পে যেটা ছিল সেটা হচ্ছে নিরঞ্জন ওখান থেকে, মানে এই লোকটি ওখান থেকে ফিরে আসে এবং ফিরে আসার পর তার ম্যালেরিয়া হয় এবং তার মাথা থেকে ধীরে ধীরে তেলেনাপোতার সব স্মৃতি মুছে যেতে থাকে। কিন্তু যে মুহূর্তে আমি চরিত্রটাকে একটা ফটোগ্রাফার করছি, তার কিন্তু স্মৃতিটাকে ধরে রাখার একটা উপায় রয়েছে এবং সুযোগ রয়েছে। অতএব তার আর ওই স্মৃতি থেকে তেলেনাপোতা মুছে যাওয়ার কোনো বিকল্প রইল না। এবার সেখানে মৃণাল সেন তাহলে কি করলেন? মৃণাল সেন এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভিয়েশন করেন। এখানে একটা সম্ভাবনা তৈরি হয় যে তেলেনাপোতাকে সুভাষ বা নাসিরউদ্দিন শাহের চরিত্রটি নয়, ভুলে যেতে পারে যামিনী। এইটা একটা ছবির অত্যন্ত জরুরি জায়গা এবং আমার মনে হয় অত্যন্ত রাজনৈতিক জায়গাও, কারণ যামিনী এইভাবেই ভারতীয় পৌরাণিক নারীদের একটা ইকো হয়ে ওঠে। একদম, আমি এই প্রশ্নটাই করতে চাইছিলাম তোমাকে। হ্যাঁ, যে পৌরাণিক চরিত্রগুলো, নারীদের বিভিন্ন পৌরাণিক চরিত্র একেবারে আমরা যোগসূত্র খুঁজে পাচ্ছি মৃণাল সেনের যামিনীর মধ্যে। হ্যাঁ, মানে তুমি যদি দেখো যে ভারতের নারী চরিত্রদের মধ্যে এপিকে বা পুরাণে যারা রয়েছে তাদের মধ্যে একটা অনন্ত অপেক্ষার ব্যাপার রয়েছে। মানে সেই অপেক্ষাটা যে শুধু প্রেমের জন্য তা কিন্তু নয়। মানে ধরো অহল্যা, সে গৌতমের অভিশাপে পাথর হয়ে গেল। তাকে গৌতম বললেন যে যতদিন না বিষ্ণুর কোনো অবতার এসে তোমাকে মুক্তি দেবে ততদিন তোমাকে পাথর হয়ে থাকতে হবে। অহল্যা রামের জন্য অপেক্ষা করছেন। শকুন্তলা যে মুহূর্তে দুষ্মন্ত তপবন থেকে চলে গেলেন, অভিশাপে, সন্ন্যাসীর অভিশাপে তিনি শকুন্তলাকে ভুলে যাচ্ছেন এবং শকুন্তলা তার জন্য একটা অপেক্ষা করছে, তো করেই চলেছে। রাধার অপেক্ষার গল্প আমরা জানি, আমরা সীতার অপেক্ষার গল্প জানি, মুক্তির। তো নারী চরিত্রের সঙ্গে একটা অনন্ত অপেক্ষা জুড়ে দেওয়া হয়েছে। এবার এই তেলেনাপোতা গল্পে যামিনীর মধ্যেও কিন্তু এই অপেক্ষাটা ছিল যে কবে নিরঞ্জন আসবে, আদৌ আসবে কিনা। তো তার জন্য সে একটা প্রেতপুরীতে বসে বসে দিন গুনছে, যেখানে কেউ কিভাবে যাবেন, কবে গিয়ে পৌঁছবেন কেউ জানে না। এরকম একটা আনডিফাইন্ড স্পেসে সে বসে অপেক্ষা করছে। এবং যামিনীর কথা, যামিনীর দৃষ্টিভঙ্গিটা কিন্তু টেক্সটে সেভাবে উঠে আসে না। কিন্তু মৃণাল সেন এখানে যামিনীর জীবনযাপনটাও দেখান। তার মায়ের সঙ্গে সম্পর্ক কিরকম, সে মাকে একটা বেফাস কথা বলে কান্নায় ভেঙে পড়ছে। যামিনীর জীবনটা মৃণাল সেন যত্ন করে তুলে ধরেন। ফলত তার যে আশা, আকাঙ্ক্ষা, হতাশার জায়গা ছিল সেগুলো সে সোচ্চারে না বললেও ছবির পর্দায় কোনো না কোনো ভাবে ফুটে উঠছে। মানে এভাবে এখানেই হয়তো এই যে মানে এত বড় একজন চিত্রনাট্যকার বা সিনেমা যিনি তৈরি করছেন, তার মধ্যে যে কৌশল বা নিপুণতা সেটা যে প্রকাশ পাচ্ছে তারই উদাহরণ একেবারে। এবং তুমি যদি লক্ষ্য করো, তেলেনাপোতা আবিষ্কার গল্পটা মানে প্রায়শই বাংলা ভাষায় ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা কিভাবে প্রযুক্ত হচ্ছে তার একটা নিদর্শন হয়ে রয়েছে এই গল্পটা। মানে সেই গল্পে এমন অনেক কিছুই ঘটে যা অব্যাখ্যেয়, ব্যাখ্যা করা যায় না। তিনজন বন্ধু দাঁড়িয়ে আছে, বাস থেকে নেমে জঙ্গলের মধ্যে থেকে একটা গরুর গাড়ি বেরিয়ে এলো, কে তাদের নিতে এলো কেউ জানে না।
এবং এমনভাবে অ্যাম্বিয়েন্সটা প্রেমেন্দ্র মিত্র তৈরি করেছিলেন, জগৎটা এমনভাবে নির্মাণ করেছিলেন, সেটা কোনো হরর গল্পের থেকে কম কিছু না। এবং আমি হরর গল্প বলতে যে শুধুই এখানে ভীতিপ্রদ হরর বলছি তা কিন্তু নয়, মানে ভূতের মধ্যে না একটা সাংঘাতিক বিষণ্ণতাও আছে। সে একটা সময় আটকা পড়েছে, সেখান থেকে সে কোনোদিন বেরোতে পারছে না, বাস্তবে তার সঙ্গে দেখা হলে লোকে ভয় পাচ্ছে, এবং তেলেনাপোতা জায়গাটাই ওরকম একটা ভুতুড়ে, কোনো ভয়াবহ এন্টিটি নয়, বরং সেটা একটা বিস্তৃত জায়গা, তার কথা আর কারোর মনে পড়ে না। তো এইরকম একটা হরর এলিমেন্ট কিন্তু ছিল। তো আমরা মৃণাল সেনের ছবি নিয়ে গত 2 পর্ব ধরে যে কথাগুলো বলছি, তিনি তো বাস্তবতায় সাংঘাতিকভাবে বিশ্বাস রাখতেন। তিনি কোথাও গিয়ে এই বাস্তবটাকে ছবি থেকে পরিহার করেননি। আমরা দেখছি তার বন্ধু ফোন করে গরুর গাড়ির ব্যবস্থা করছে, সে গরুর গাড়ি আসছে, মানে একটার সঙ্গে আরেকটার যে যোগসূত্র, সুতো বাঁধা, মালা, তিনি ব্যাখ্যা করছেন, হ্যাঁ মালা গাঁথা যেটা কিভাবে হচ্ছে না হচ্ছে সেটাকে তিনি ব্যাখ্যা করছেন। এবং যে সময় প্রেমেন্দ্র মিত্র গল্প লিখেছেন, মানে অবশ্যই তখন ফটোগ্রাফি ছিল, আমি সেটা যাচ্ছি না, কিন্তু তিনি এই ম্যাজিক রিয়েলিজমের আবহটা তৈরি করবেন বলেই, তেলেনাপোতাকে ওরকম রহস্যময় একটা স্পেস হিসেবে দেখাবেন বলেই ওই অব্যাখ্যেয় জায়গাগুলো রেখেছিলেন। নইলে কোনো যাত্রাপথের বর্ণনা দেওয়া থাকবে না, কোথায় গেলে পাবো সেটা তো হতে পারে না, কিন্তু তেলেনাপোতা সেখানে একটা রূপকধর্মী জায়গা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুভাষ ছবি তুলেছে, সুভাষ জানে কি করে তেলেনাপোতা যেতে হয়, কিন্তু নগর জীবনের ব্যস্ততা তাকে সেই ফুরসতটা দেবে না যাতে সে তেলেনাপোতায় যেতে পারে। তাকে নগর ক্লান্ত করছে, তাকে আরবান লাইফটা ক্লান্ত করছে। এবং যামিনী ভুলে যাওয়াটা কেন এত তাৎপর্যপূর্ণ বলছি, কারণ তেলেনাপোতাকে যামিনী কি করে ভুলে যাবেন বলে ছবি নির্মাতারা অনুমান করছেন। যামিনীর বিয়ে হবে, সে শ্বশুর বাড়ি আসবে, এবং যদি বিয়ে না হয় তাকে দিদি জামাইবাবুর সংসারে গিয়ে দেখভাল করতে হবে। সংসারের জাঁতাকলে পড়ে যামিনীর আর তেলেনাপোতার কথা মনে পড়ছে। অর্থাৎ তেলেনাপোতা আমাদের যে ইনোসেন্সটা রয়েছে তার তো একটা রূপক, বা আমাদের যে রিফ্রেশমেন্টটা, আমাদের যে স্নান যাকে বলবো আমি, যে আমাদের যে চিত্তশুদ্ধি ঘটে যেখানে, সেই জায়গাটাই আরবান লাইফ, এই সংসারের জাঁতাকল আমাদের থেকে কেড়ে নিচ্ছে। এইভাবে মৃণাল সেন গল্পটাকে ইন্টারপ্রেট করেন ছবির পর্দায়, সে কারণে আমার কাছে খণ্ডহর একটা দুর্দান্ত অ্যাডাপ্টেশন। আমি একটা কথা বলতে চাই যে প্রেমেন্দ্র মিত্রের গল্পে যে ফাঁকগুলো রয়ে গিয়েছে, সেই ফাঁকগুলো একদম চলচ্চিত্রের মধ্যে দিয়ে সেই ফাঁকগুলোকে পূরণ করে গিয়েছেন মৃণাল সেন। ফাঁক ঠিক বলবো না, মানে ওগুলো আবার একটা অন্য রকমের ডিভাইস, সেটাও পড়তে ভালো লাগে, কিন্তু কোথাও আমরা যুক্তি খুঁজি না। কিন্তু মৃণাল সেন আবার তুমি যদি দেখো যে, আমি একটু বলি আর একটু, তেলেনাপোতা আবিষ্কার পুরো গল্পটাই লেখা হচ্ছে সেকেন্ড পার্সনে। আচ্ছা, মানে আমি গেলাম বা অমুক গেল, সুভাষ গেল, সুভাষ বলে কেউ নেই, এরকম করে লেখা নেই, যেন একজন ওখান থেকে ঘুরে এসছেন এবং তিনি জানেন কোথায় গেলে কি হতে পারে। আপনি এই বাসে উঠবেন, সেখান থেকে নামবেন, এর সঙ্গে দেখা হবে, তিনি আপনাকে ওখানে নিয়ে যাবেন। অর্থাৎ একজন আছেন যিনি সবটা জানেন এবং যিনি নিয়ন্ত্রণ করছেন যে কি হচ্ছে না হচ্ছে, বা যিনি অন্তত জানেন যে কে নিয়ন্ত্রণ করছে। তো সেই ভূমিকাটা এখানে পালন করে ক্যামেরা, কারণ ক্যামেরা কিন্তু সমস্তটা জানে, বাড়ির কোথায় কি রয়েছে, এবং ক্যামেরা এখানে ওই তৃতীয় ব্যক্তি, যে সুভাষকেও বস্তুনিষ্ঠ দূরত্বে দেখছে, যামিনীকেও বস্তুনিষ্ঠ দূরত্বে দেখছে। ফলত এখানে ক্যামেরার গেজটা ওই সেকেন্ড পার্সন ন্যারেটিভটাকে সাংঘাতিকভাবে সমৃদ্ধ করে, বা তার একটা মূর্ত রূপ হয়ে ওঠে। আচ্ছা, এই যে তুমি ম্যালেরিয়ার কথা বলছিলে, তো এই যে জিনিসগুলোকে ফুটিয়ে তোলা কিভাবে, যে তখনকার দিনে এই ধরনের রোগগ্রস্ত হতে হতো মানুষকে, নানান রকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো, কিন্তু এই বাস্তব চিত্রটাকে মৃণাল সেন তুলে ধরেছেন ছবির পর্দায়, সেটা নিয়ে কি বলবে? হ্যাঁ, এবারে দেখো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে এই যে হিন্দি ভাষার, কিন্তু ছবিটা তো পুরো দস্তুর বাংলার প্রেক্ষাপটে। এবারে আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখবো যে তেলেনাপোতা আবিষ্কারে একটা জায়গা ছিল যেখানে পুকুর পাড়ে যামিনী এবং নিরঞ্জনের প্রথম দেখা পুকুর পাড়ে, কিন্তু সেই দৃশ্যটা মৃণাল সেন পরে দেখান। অর্থাৎ যামিনীর সঙ্গে নিরঞ্জনের ভালো আলাপচারিতা হওয়ার পর, ভুল বলছি, যামিনীর সঙ্গে সুভাষের ভালো আলাপচারিতা হওয়ার পর তার সঙ্গে পুকুর পাড়ে দেখা। এবার ওই যে জায়গাটা উনি টেক্সট থেকে সরিয়ে নিলেন, ওইখানে তিনি কি আনছেন না, ওই 3 বন্ধু তারা যখন ওই ধ্বংসাবশেষগুলোর মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছে, তখন যার আত্মীয়
অর্থাৎ পঙ্কজ কাপুরের চরিত্র, সে ওই বাকি দুজন বন্ধুকে ইনফরমেশন দিচ্ছে যে এখানে ম্যালেরিয়ার প্রকোপ হয়েছিল এবং গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায় এবং এই মানুষগুলো সাংঘাতিকভাবে ভোগে। এবং অন্নু কাপুর তার চরিত্র তখন একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সংলাপ বলেন যে হ্যাঁ এরাই তো ভোগে, মানে এই শ্রেণী যে সবসময় ম্যালেরিয়া হোক বা যে কোনো বিপর্যয়ে যে তারাই সবার আগে আক্রান্ত হয় সেটাও মৃণাল সেন ফুটিয়ে তুলছেন। পাশাপাশি শহুরে মানুষ আর গ্রামের মানুষের একটা যে বিভাজন রয়েছে সমাজে সেটাকে উনি ফুটিয়ে তুলছেন। এবং বাংলার জমিদারদের নিয়ে তারা যখন স্বাধীনতার পরে তাদের যে পতনটা হলো, তাদের যে ক্ষয়টা হলো, সেটার ফলে মানে সেটারই ফলশ্রুতি হচ্ছে ওই রকম একটা বাড়ি আর কি, মানে সেটা ওই অন্যতম একটা ওরকম জমিদার বাড়ি। তো বাংলার যে নিজস্ব সংকটগুলো ছিল, মানে বাংলার একটা শ্রেণীর যে ক্ষয়ের ইতিহাস রয়েছে সেটা কিন্তু খণ্ডহরে ফুটে উঠেছে। আমি যেটা বলছি যে ছবিটা মননে বাঙালি, খালি তার ভাষাটা হিন্দি। হ্যাঁ। তো এই যে যামিনীর চরিত্রটা নিয়ে যদি আরেকটু বলি, যে যামিনী তো অপেক্ষা করে রয়েছে সারা জীবন, আর সুভাষের চরিত্রটা হচ্ছে যে সে হয়তো ফিরে যেতে চাইছে কিন্তু ফিরতে পারছে না। এই যে দুটো চরিত্রের যে একটা মেলবন্ধন দেখানো হয়েছে, সেই তার প্রতিচ্ছবিটা যদি তুমি একটু বিশ্লেষণ করো। এবার তুমি যদি দেখো তাহলে সুভাষ এবং যামিনী তারা যে খুব একে অপরের সঙ্গে কথা বলছে তা কিন্তু না গোটা ছবি জুড়ে, বরং যামিনীর সঙ্গে তার দাদা মানে ওদের বন্ধু পঙ্কজ কাপুরের চরিত্র দীপুদার বেশি কথা হয়, যামিনীর সঙ্গে তার মায়ের বেশি কথা হয়, যামিনীর সঙ্গে শ্রীলা মজুমদারের চরিত্রের বেশি কথা হয়। সুভাষের সঙ্গে তার আদান প্রদানটা খুবই সীমিত এবং সুভাষ তার একটিই ছবি তোলে যেটা সুভাষের স্টুডিওয়ে টাঙানো রয়েছে। এবং আমরা যখন একদম শেষ দৃশ্যে দেখি যে ক্যামেরা ট্র্যাকিং করছে, যামিনীর ছবিটা দেওয়ালে টাঙানো, সুভাষ আরেকটা ছবি তুলছে, নগরের শব্দটা গ্রাস করে নিচ্ছে পর্দা, গাড়ি ঘোড়ার শব্দ, হর্ন। কাজেই সুভাষ এবং যামিনীর মধ্যে যে খুব বেশি মেলবন্ধন হয় বা খুব বেশি মেলবন্ধনের সম্ভাবনাও তৈরি হয় সেটা এমন কিন্তু নয়, বরং যামিনী এক মুহূর্তের জন্য হয়তো বিশ্বাস করেছিল যে সুভাষ ফিরে এলেও আসতে পারে, কিন্তু সেও জানে যে সুভাষের যা জীবনযাপন তার পক্ষে ফিরে এসে তার কাছে থাকা সম্ভব না। এই যে যামিনীর মা, তিনি চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু তিনি অনুভব করতে পাচ্ছেন এবং কোথাও গিয়ে নিজের মনের কোনো এক মণিকোঠায় সুভাষকে একটা জায়গা করে দিয়েছেন। এক্ষেত্রে না দেখা যে ভালোবাসার বিষয়টা ফুটে উঠেছে বা স্নেহ আদর যাই বলো, সেটাকে কিভাবে ব্যাখ্যা করছেন মৃণাল সেন? হ্যাঁ, এবার এখানে আমার যেটা বলার সেটা হচ্ছে যে তুমি যদি মৃণাল সেনের সবকটা ছবি খুব খতিয়ে দেখো, দেখবে এই আনরিজলভড প্রবলেম কিন্তু মৃণাল সেনের ছবির চরিত্রদের একটা বড় ব্যাপার। মানে আমরা শেষ অবধি কিন্তু জানতে পারি না ইন্টারভিউতে রঞ্জিত মল্লিকের কি হলো, বা আমরা কিন্তু শেষ অবধি জানতে পারি না কলকাতা 71-এর শেষ যে ছেলেটি তার শেষ তক কি হলো। তো এই চরিত্রগুলো হচ্ছে মানে আমি যেভাবে বলি মানে কালো, একদম কালোর মধ্যে যেভাবে রঞ্জিত মল্লিককে দেখা গিয়েছিল না, তো আমি মনে করি যে ছবিটাই কালোয় গিয়ে শেষ হলো এবং তারপরে দর্শক যতটা আলো ফেলে আর কি চারপাশটা দেখতে পাবে। আমরা এর আগে কথা বলেছি যখন ইন্টারভিউ নিয়ে এবং খারিজ নিয়ে, তখন আমরা দেখেছি যে শহর কলকাতা কিন্তু একটা চরিত্র হিসেবে ধরা দিচ্ছে বারবার। এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি খণ্ডহরে গ্রাম কিন্তু একটা চরিত্র হিসেবে ধরা দিচ্ছে এবং তার পাশাপাশি শহরের যে আওয়াজ, যে কি বলবো জীবনযাপন, সেটা কিন্তু কোথাও গিয়ে গ্রামের যে প্রতিচ্ছবি সেটাকে কিন্তু ঢাকা দিচ্ছে। কি বলবে? এবারে তুমি খণ্ডহরের প্রসঙ্গটাতেই আমি বলি যে এখানে তো গ্রাম নেহাতি ধরো শহুরে বাবুরা যেরকম গ্রামে যান তারা কিন্তু ছুটি কাটাতেই যাচ্ছেন। মানে আমরা কি করি, আমরা একটু গ্রামে গেলাম, ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে ছবি আপলোড করলাম, এখানে ঘুঁটে দিয়েছে একটু ছবি তুললাম, আমাদের কাছে গ্রাম বলতে ওই মানে সেরকম পিকনিকে যাওয়া যেরকম সকালের ট্রেনে যাবো, রাত্রের ট্রেনে বাড়ি এসে এসি চালিয়ে আপলোড করব ফেসবুকে। গ্রাম আমাদের কাছে সেই বিলাসিতার জায়গা। কিন্তু সত্যি যদি কেউ সেই গ্রামে গিয়ে কোনো বন্ধনে জড়িয়ে পড়ে না, তাকে কতটা তার নগর জীবন অ্যালাও করবে সেই গ্রামে ফিরে যেতে। মানে গ্রাম এখানে একটা অদ্ভুত স্পেস, যেটা মানে মৃণাল সেন যেন চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে শহর গ্রামকে যেভাবে কল্পনা করে, গ্রাম আদপেই সেরকম নয়। তার নিজের সমস্যা আছে, তার নিজের সৌন্দর্য আছে,
কিন্তু গ্রাম কখনোই শহর যেরকম আহা প্রকৃতি, আহা দূষণহীন, কি সুন্দর সবুজ, ওই রকম আহা উহুর জায়গায় নেই। বরং গ্রামের যে সমস্যাগুলো আছে সেগুলো দেখো। এই যে মানে আমাদের তো সত্যিই মনে হয় যে যামিনীর কি হলো, যামিনীর মায়ের কি হলো, এই দোলাচলগুলোকে রিজলভ করার চেষ্টা করো। গ্রামে গিয়ে শুধুমাত্র এই গ্রামের মানুষের ওপরে বাবুয়ানা না খাটিয়ে, তাদেরকে একটু লুক ডাউন না করে, যেমন 4টি বকশিস দিলাম, তিনি আমার জল তুলে দিলেন, এরকম এই বাবুয়ানিটা না ফলিয়ে গ্রামের কাছে যাও, গ্রামের কাছে যাও। মানে প্রকৃত অর্থে কাছে যাওয়া বলতে যা বোঝায়, গেলাম 4টে ছবি তুললাম, একটু মৎসব করলাম, বাড়ি চলে এলাম, অতটা নয়। তো গ্রাম এবং শহরের মধ্যে যে দূরত্বটা, সেটা তো নেহাতি পথের দূরত্ব বা ভৌগোলিক দূরত্ব নয়, সেটা একটা মানসিকতার দূরত্ব, সেটা একটা সাংস্কৃতিক দূরত্ব, এটা একটা রাজনৈতিক দূরত্ব। মৃণাল সেন বলছেন সেই দূরত্বটাকে চিহ্নিত করো। আজ আমরা কথা বলছিলাম ইউথ আড্ডার অন্যতম সেগমেন্ট শয়ে সিনেমার আজ খণ্ডহর নিয়ে মৃণাল সেনের বিশেষ একটি ছবি। এবং আজকে আমার সঙ্গে স্টুডিও উপস্থিত ছিলেন রণদীপ নস্কর, বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক। আর অনেক অসাধারণ কথা শুনলাম তোমার কাছ থেকে। শেষ করব আজকের পর্ব, কি বলবে? হ্যাঁ, আমারও বলতে আর কি খুবই ভালো লাগছে, কারণ শোনাটা তো উভয়তই। আমারও কথা বলতে গিয়ে, আলোচনা করতে গিয়ে অনেক নতুন ভাবনা চিন্তা মাথায় আসছে, এবং এই অনুষ্ঠানের সার্থকতা বোধহয় এখানেই। এটা আরো অনেক ভাবনা উস্কে দিতে পারছে, আরো নানাভাবে ছবি দেখতে উৎসাহিত করছে। তো আমার ধারণা যারা অনুষ্ঠানটা দেখবেন তারাও একই রকম ভাবে ছবিগুলো দেখার প্রতি আরো আগ্রহী হবেন। একেবারে তাই। আসুন আমরা আরো বেশি বেশি করে মৃণাল সেনের ছবি দেখি। সত্যি কথা বলতে আমরা আরো বেশি করে বাস্তবটাকে দেখি, বাস্তবটাকে চিনতে শিখি। আজকের মতন এই পর্ব এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। নমস্কার। আজকের এপিসোড কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, এক্স হ্যান্ডেলে এবং ইউটিউব চ্যানেলে তোমাদের কমেন্টের মাধ্যমে। ফিরে আসছি আগামী সপ্তাহে একই দিন একই সময়, শুধুমাত্র দূরদর্শন বাংলার পর্দায়। নমস্কার। একটু গল্প হলে দিনটা জমে ক্ষীর, শহর থেকে পালিয়ে করি ইনস্টাগ্রামে ভিড়, পায়ে পায়ে কাছে দূরে ব্লগ করি ঘুরে, লক্ষ্য ভেদ করে ফেলি স্বপ্নগুলো জুড়ে। আড্ডা, ছুটির আড্ডা, পথে ঘাটে আড্ডা, বৈঠকি আড্ডা, ইউথ